কলরব নিষ্পিত পাথরের মতো দাঁড়িয়ে রইল। নির্জানা এক একটা আকুল কণ্ঠে বলা শব্দ যেন তপ্ত লাভার মতো ওর কানে এসে বিঁধলে বুকের ভেতরটা দুমুচড়ে একাকার করে দিচ্ছে। জীবনে এই শখে এসে এমন অদ্ভুত কোনো দৃশ্য তো থাকার কথা ছিল না। ও তো চেয়েছিল নির্জানার মনে ওর জন্য এক সমুদ্র ঘৃণা জমা হোক। তাহলে আজ এখন মেয়েটা কেন ওর বুকের ওপর আছড়ে পড়ে এভাবে কাঁদছে? কেন নিজের বুকটা আজ পাঁজরে পাহাড় ভেঙে গুঁড়ো হতে চাইছে? নির্জানা ধীরে ধীরে নিজের মাথাটা তুলে তাকালো কলরবের মুখের পানে। চোখের চাহনি কেবলই আকুলতা। কলরব সে চোখে দিয়ে চেয়ে নিয়ে ভেতরে দুর্বলতাটুকু সামলাতে পারল না। তাড়াহুড়া করে চোখ সরিয়ে নিয়ে বাইরে শূন্য আকাশের দিকে নিজের কণ্ঠস্বরে যতটুকু সম্ভব শীতল করে বলল, কিন্তু আমার তোকে বিন্দুমাত্র সহ্য হয় না নির্জানা। তুই ভালোবাসতে না বললেও আমি তো অন্তত এভাবে সারা জীবন এমন একটা ফালতু আর জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কে বাধা থাকতে পারবো না। তাই যা হওয়ার তা এখনই ভালোই ভালোই শেষ হয়ে যাক। কেন আমরা শুধু শুধু একটা মিথ্যে মায়া টানে একে অপরে গোটা জীবনটা নষ্ট করব বল? কলরবের কথাটুকু শোনা মাত্র নির্জানার মনে হলো ওর পায়ের নিচে শক্ত মোমের মেঝেটা এক নিমিষে ধরে ধসে গেছে। চরচর করে সরে গেল তলা সমস্ত মাটি। চোখের সামনে কি এই মস্ত বড় পৃথিবীটা কি একটা ঘৃণের দুর্বল উঠল। সে বেশ কিছুটা পালকহীন শীতল চোখে চেয়ে রইল কলরবের ওই নিরাসক্ত মুখের দিকে। ঠোঁটের কোণে বাক্যগুলো স্তর হয়ে গেল। অতঃপর সে ধীরে পায়ে 2 কদম পিছিয়ে এলো কলরবের থেকে। বা হাতটা আলতো করে উঁচিয়ে ধরল নিজের চোখের সামনে। সেখানে কলরবের দেওয়া সেই কাচের চুড়িগুলো। নির্জানা কোনো কথা বলল না। খুব শান্ত হাতে নিজের কবজি থেকে একটা একটা করে চুড়ি খুলতে লাগলো। আর সেই রঙিন কাচের চুড়িগুলো এক এক করে খসে খসে পড়তে লাগলো শক্ত মেঝেতে। ঝনঝন করে একটা বিকট শব্দে সেগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো কলরবের পায়ের ঠিক সামনে। কাচের সেই শব্দে কলরব চমকে তাকালো নিচের দিকে। নির্জানা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খুব শান্ত লাগছে ওকে। অদ্ভুত শীতলতা ভর করেছে ওর চোখে মুখে। হাত থেকে শেষ চুড়িটা ভাঙার অংশটুকু মেঝেতে আসতে পড়তেই নির্জানা ও নিচু করা মাথাটা ধীর লয়ে তুলল। কলরব এতক্ষণ ওর দিকে অপলক চেয়েছিল। মাথা তুলতে অবলীয় দুজনে তার চোখে আবারও এক হলো। নির্জানা সে জলে ভরা টলটলে শান্ত চোখে গভীর ঠিক কি লুকিয়েছিল তা কলরবের জানা নেই। তবে ওর বুকের ভেতরটা এক তীব্র অপরাধবোধে মোচড় দিয়ে উঠল। মনে হলো সে আজ খুব বড় ক্ষমতা অযোগ্য একটা অপরাধ ধরে ফেলেছে, যে অপরাধের কোনো শাস্তি এই নরস পৃথিবীতে অন্তত হয় না। নির্জানা 1 সেকেন্ডও অপেক্ষা করলো না। ধীরে পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। কলরব নিজের শূন্য চোখ দুটো তুলে অপলক চেয়ে রইল ওর প্রস্থানের দিকে। ঘরের বাতাস থেকে শরীরটা মিলিয়ে যেতে কলরব হাঁটু গেজে বসে পড়ে মেঝের ওপর। চারধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই ভাঙা কাচের রঙিন টুকরোগুলোর দিকে তাকিয়ে তার চোখের কোণাটা সামান্য ভিজে উঠল বোধহয়। সে যত্ন করে নিজের অজান্তে মেঝে থেকে একটা একটা করে সেই ভাঙা কাচের টুকরো হাতে মুঠোয় তুলে নিতে লাগলো। ঠিক তখনই ঘরে খোলা দরজায় আলতো করে নক করলো কেউ। আসতে পারি? বাইরে থেকে কাইয়েপের গম্ভীর গলা ভেসে এলো। কলরব তাড়াহুড়ি করে ওর হাতের মুঠোটা শক্ত করে বন্ধ করে সে ভাঙা কাচের টুকরোগুলোকে আড়াল করে ফেললো। অসাবধানতায় ধারালো ধারালো কাচের চুড়িগুলো ওর তালুর চামড়ায় ভেদ করে ভেতরে মাংসে গিয়ে ঢুকলো। আঙুলের ফাঁকে গলে তাজা রক্ত বেরিয়ে আসতে চাইলো। নিজের দাঁতে দাঁত চেপে সে তীব্র শারীরিক যন্ত্রণায় মুখ বুজে সহ্য করলো। দরজার দিকে না তাকিয়ে স্বভাব সবল রুক্ষ গলায় বলল, আয়। তুইও বাকিদের মতো নাটক শুরু করেছিস নাকি? আজব ব্যাপার তো তোদের। কায়েব ঘরের ভিতরে এগিয়ে বলল। নির্জানা ও সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কলরবের হাতের মুঠোটা আরো একটু শক্ত করে চেপে ধরে জানালার ওপাশে তাকিয়ে নিষ্পিত গলায় বলল, জানি। কলরবের গলার স্বর ভাবলেশহীন।
কায়েব কয়েক পা এগিয়ে এসে তীক্ষ্ণ গলায় বলল, দেখ কলরব, তুই যদি এইসব নাটক আমার কথা ভেবে করে থাকিস তবে বল, তুই একটা আস্ত বোকা। মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর। তুই যেভাবে ভাবছিস সবকিছু কি আসলে এত সহজ? আমি তোর জন্য কিছুই করিনি কায়েব, এটাই সত্যি কথা। কায়েব স্নান হাসলো। ধারণা করেছিল আমার জন্য হলে তুই ওকে করেই ছেড়ে দিতিস। তুই তো আগে থেকেই জানতিস ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে, তাও আমাকে একটা শব্দও বলিসনি। কত সুন্দরভাবে, কত নিখুঁত ছকে ঠকিয়েছিস, ঠকালি আমাকে। আর আমি চিরকাল এক বোকা হয়ে রয়ে গেলাম। কলরব ক্লান্ত বোধ করলো। ভেতরের দম বন্ধ করা কষ্টটা তখন ক্রমশ বাড়ছে। বিছানার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, এই মুহূর্তে তোর সাথে কোনো কিছু নিয়ে তর্ক করতে বা তোকে বোঝাতে আমার বিন্দুমাত্র ভালো লাগছে না। তুই বরং এখন যা, পরে আসিস। যা, যার যা ভাবার ভেবে বসে থাক। বিছানার এক কোণে ধপ করে বসে পড়লো কলরব। কাইয়ুবও ঠিক পাশে এসে বসলো। কলরব শূন্য চোখে রেখে তপ্ত নিঃশ্বাস ফেললো। কাইয়ুব ওর থমথমে মুখটা কয়েক সেকেন্ড নিক্ষিপ্ত করে নিচু স্বরে জিজ্ঞেস করলো, আটকাছিলি না কেন ওকে? কারণ আমি ওকে ভালোবাসতে পারি না, পারবো না। কিন্তু আমার তো তোকে দেখে তেমনটা মনে হচ্ছে না। তোর কি মনে হচ্ছে? কাইয়ুব সন্ধিহারা গলায় বলল, তুই কি ওকে আগে থেকে পছন্দ করছিস? মানে আমি ওকে পছন্দ করি এই কথাটা তোকে বলার অনেক আগে থেকে। কাইয়ুব এই আকমিত প্রশ্নে কলরব বিব্রত বোধে কুঁকড়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল তার। নিজের ভেতরে অস্বস্তিটা ঢাকতে চড়া গলায় বলল, এসব বাজে বাজে কথা বলে তুই আসলে কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, আমি যদি ওকেই ভালোবাসতাম তবে ইরাকে কেন বিয়ে করতে যাচ্ছিলাম? এসব ফালতু যুক্তিহীন কথা কোনো মানে হয় না কায়েব। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমাদের অফিসিয়ালি ডিভোর্স হয়ে যাবে। ওর পরীক্ষাটা শেষ হলেই ও স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যাবে। তারপর তুইও ফিরে যা। ও নিজেও তোকে পছন্দ করে না, ভালোবেসে ফেলতেও সময় লাগবে না। শার্ট টান বেশ গুছিয়ে টুসিয়ে রাখে, দেখেছি আমি। ওখানে গিয়ে সবকিছু আবার নতুন করে গুছিয়ে নিস, কোনো ঝামেলা থাকবে না। আর ফেরারও দরকার নেই। ব্যাস, তাহলে তোর সব চুকে বুকে গেল, গল্প শেষ। কাইয়েব সব করে হেসে উঠল। কলরব অত্যন্ত বিরক্ত ক্রুদ্ধ চোখে ওর সেই হাসির দিকে তাকালো। কাইয়েব হাসতে হাসতে ওর কাঁধে হাত রেখে বলল, জানি আম্মু ইদানিং আমার জন্য একটা মেয়ে দেখেছে, অসম্ভব মায়াবী আর সুন্দর মেয়েটা। ওকে আমার ছবি দেখে খুব পছন্দ হয়েছে। কলরব মুখ ফিরিয়ে নিয়ে বলল, ফালতু কথা বলিস না, সিরিয়াসলি বলছি ভাই। মেয়েটা কালকে আমাদের বাসায় আসবে, তখন দেখিস কি সুন্দর। নির্জানার চেয়েও সুন্দর হবে না? কলরবের মুখ থেকে অবচেতনের সত্যটা অসাবধানতা বশত বেরিয়ে এলো। কাইয়েব ওর এক পট স্বীকারোক্তি শুনে মৃদু হাসলো। তা ঠিক বলেছিস, তোর বউটা আসলে একটু বেশি সুন্দর। বিয়ের আগে থেকে সুন্দর ছিল নাকি বিয়ের পর থেকে তোর কাছে সুন্দর লাগে? কলরব পুরোপুরি চুপ করে গেল। ওর চোখের সামনে নির্জানার স্নিগ্ধ টকটকে চোখ দুটো ভেসে উঠল। কাইয়েব ওর হাতটা শক্ত করে ধরে বলল, আটকা ওকে কলরব, তুই একটা পাগলামি করছিস। এই জিদ ধরে রাখলে দুটো পরিবারের ভেতরে সম্পর্কটা চিরকালের জন্য বিষিয়ে যাবে। পরে তোকে পস্তাতে হবে। নির্জানার সাথে তোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি কখনো একটা মুহূর্তের জন্য ওর কথা অন্যভাবে ভাবিনি। ওকে পাওয়ার ইচ্ছে মনে ঠাঁই দেয়নি, কারণ আমি জানি এটা অসম্ভব। জীবনে কিছু জিনিস আমাদের নিজেদের হাতে থাকা না রে ভাই, ওসব ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়। মেয়েটা খুব কাঁদছে। কলরব শীতল গলায় বলল, আমার সাথে থাকলে ওকে সারা জীবন কাঁদতে হবে। নির্জানা ধীরে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। কুহু অনবরত ওর পেছনে পেছনে হেঁটে ওকে থামানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কত শত কথা বলছে, কিন্তু নির্জানার কানে যেন কোনো শব্দ পৌঁছাচ্ছে না। সে এক আশ্চর্যের মৌনতার পাথর হয়ে আছে। ড্রয়িং রুমে বাড়ির ছোট বড় সবাই এক থমথমে নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে। নির্জানা নিচে নেমে এসে সোজা গিয়ে থামলো মৌনিতার সামনে। মৌনিতা ওর দিকে তাকিয়ে থমকে গেল। মেয়েটার ফর্সা মুখখানি কান্নার চোটে রক্তিম বর্ণ ধারণ করে আছে, অথচ চোখ দুটো কেমন যেন শান্ত।
মৌনিতা কিছু বুঝে ওঠার আগেই নির্জানা হুট করে দু হাত বাড়িয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। মৌনিতার ভেতরে ভেতরে চমকে উঠলো। ভেবেছিলাম নির্জানা বোধহয় কাঁদবে, কিন্তু নির্জানা কাঁদলো না। ওর শরীরটা পর্যন্ত একটু কাঁপলো না। পর মুহূর্তে সে মৌনিতার বুক থেকে নিজেকে সরিয়ে নিল। শুকনো ঠোঁটের কোণে এক চিলেতে স্নিগ্ধ হাসি ফুটিয়ে বলল, এই বাড়িতে যতদিন ছিলাম তুমি আমায় আগলে রেখেছো, সবসময় কত হেল্প করেছো। তোমার কাছ থেকে তো আমি জীবনের আসল ধৈর্য কাকে বলে তা শিখিয়েছি। এখানে থাকার দিনগুলোতে অবুঝের মতো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তবে ওসবের জন্য তোমার এই ছোট্ট বোনটাকে প্লিজ একটু ক্ষমার চোখে ভাবি দেখো ভাবি, পারলে আমায় মাফ করে দিও। আই এম সরি। মৌনিতা অবাক হয়ে বলল, এসব কি আজেবাজে কথা বলছো নির্জানা? কেনই বা এমন করছো বলো তো? ভাইয়া কি এখনো জেদ ধরে রেগে আছে তোমার উপর? ওর ওপর কি বলেছে তোমাকে? ওই ছেলেটা ইদানিং মাথাটা একদম ঠিক নেই, রাগের মাথায় যা তা বলে বসেছে। তুমি একদম ওর কথায় কান দিও না। আমি নিজের ওপর গিয়ে ওর সাথে কথা বলছি, দাঁড়াও। মৌনিতা যেই না উপরে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, নির্জানা চট করে ওর হাতটা আলতো করে ধরে ওকে থামিয়ে দিল। মাথা নেড়ে ধীরে স্থির গলায় বলল, তার আর কোনো দরকার নেই ভাবি। কলরবের মনে যা ছিল ও মুখ ফুটে পরিষ্কার করেই তা আমায় বলে দিয়েছে। আর ওর সেই না বলা কথাগুলো আসল মানেও আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। কথাটা শেষ করে নিয়ে জানা ড্রয়িং রুমের সোফায় বসে থাকা দিয়া ইহান আর ইভানের সামনে গিয়ে হাঁটু গেজে বসলো। দু হাত বাড়িয়ে আলতো করে ডাকতে দিয়া চট করে ওর কোলের কাছে এগিয়ে এলো। নির্জানা তিনটি বাচ্চাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে একে একে ওদের কপালে গালে চুমে আঁকলো। ওদের মুখের দিকে চেয়ে হাসি মুখে বলল, আমি তোমাদের সবাইকে খুব মিস করব। আমি ওখান থেকে তোমাদের কল করব, ঠিক আছে? পুপির সাথে কথা বলে তো তোমরা। দিয়ে বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো ওপর নিচে মাথা নাড়ালো। ইহান এবার মৃদু মাথা নাড়ালো। নির্জানা সোজা হয়ে দাঁড়িয়ে বাবার দিকে চেয়ে নিষ্পিত গলায় বলল, আব্বু চলো। আন্তাসা মনের ভেতরে ঠিক কি যে হলো কে জানে। তার মাতৃসুবল মনটা বুঝি মেয়েটার এই অস্বাভাবিক শান্ত রূপ দেখেই তীব্র এক আকাঙ্ক্ষা কেঁপে উঠল। হঠাৎ করে এক প্রকার ছুটে এসে নির্জানা হাতটা শক্ত করে নিজের হাতে মুঠোয় পুষল। টেনে একে সবার আড়াল করে ড্রয়িং রুমে এক কোণে নিয়ে গেল। নির্জানা অবাক হয়ে ওর মায়ের আকুর মুখের দিকেই চাইল। আন্তাসা গলার স্বর যতটা সম্ভব নরম করে বলল, আমাকে একটা কথা একদম সত্যি করে বলতো বেবি, তুমি কি সত্যি কলরবের সাথে থাকতে চাও না? আমার কেন যেন তোমাকে দেখে বিন্দু মাত্র ঠিক মনে হচ্ছে না। দেখো, অহংকার আর রাগ সরিয়ে তুমি আর একটুখানি ভালো করে ভেবে আমায় বলো। তোমার মাম্মা তোমাকে কথা দিচ্ছে, তুমিও যদি একবার মুখ ফুটে বলো যে তুমি ওকে চাও, তবে তোমার খুশির জন্য মাম্মা আজ সব কিছু উল্টাপাল্টা করে দেবে। দরকার হলে আমি নিজে কলরবের সাথে কথা বলবো, ওর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব। দিন শেষে আমি শুধু আমার মেয়েটাকে একটু হ্যাপি দেখতে চাই। বলো বেবি, থাকবে এখানে? নির্জানা মায়ের চোখের দিকে চেয়ে উদাসী হাসলো। মাথা নেড়ে শান্ত গলায় বলল, না মাম্মা, আমি আর এই বাড়িতে একটা মুহূর্তেও থাকতে চাই না। তুমি প্লিজ আর কোনো কথা না বাড়িয়ে আমায় এখান থেকে নিয়ে চলো। নওয়াজ চৌধুরী এতক্ষণ দূর থেকে ওদের দেখছিল। তিনি ওখান থেকেই গম্ভীর গলায় বললেন, একটা কথা আজ নিজের মজগে ভালো করে ঢুকিয়ে নিও নির্জানা, এটাই কিন্তু শেষ। আজ এই বাড়ি থেকে বের হওয়ার পর ভবিষ্যতে তুমি যদি কখনো এখানে কলরবের স্ত্রী হয়ে ফিরতে চাও, তবে সেটা অসম্ভব হবে। আমি নিজে বেঁচে থাকতে তোমায় আর কোনোদিন এখানেই ফিরতে দেব না। তাই ভেবেচিন্তে তোমার শেষ সিদ্ধান্তটা বলো। তুমি চাইলে এখনো এখানে ওই ছেলেটার সাথে থাকতে পারো। নির্জানা বাবার কড়া নির্দেশে জবাবে এক মুহূর্তের সময় নিল না। নিজের শূন্য ঝাপসা চোখ দুটো তুলে শেষবারের মতো কলরবের ঘরের দিকে চাইলো। তারপর মৃদু মাথা নেড়ে বলল, আমি যা সিদ্ধান্ত নেওয়ার ভালো করে ভেবে চিন্তে নিয়েছি আব্বু, চলো। আশরাফ তালুকদার এতক্ষণে একরাশ অপরাধ বোধে আর বিরস মুখ নিয়ে সোফায় স্তব্ধ হয়ে বসেছিল।
তিনি ধীরে পায়ে এগিয়ে এলেন নির্জানার খুব কাছে। কাঁপতে থাকা হাতটা নির্জানার মাথায় রেখে ভাঙা গলায় বললেন, আই এম সরি মা। আমি জানি নিজের জেদ দিয়ে তোদের দুটো বাচ্চার জীবন এভাবে ছারখার করে দেওয়ার পর আমার এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তাও এই বুড়ো মানুষটা তোর কাছে হাত জোর করে মাপ চাইছে, পারলে আমায় ক্ষমা করে দিস। নির্জানার কথার পিঠে কোনো প্রতি উত্তর দিতে পারলো না, চুপ করে রইল। এই মুহূর্তে ঠিক কি বলা উচিত বা কিভাবে রিকোয়েস্ট করা উচিত তা অবুঝ মন কিছুতেই বুঝে উঠতে পারছে না। সবার সামনে নিজেকে এমনিতেও ছোট আর তুচ্ছ মনে হচ্ছিল ওর। এই দম বন্ধ করা তালুকদার বাড়ি চত্বরে আর এক সেকেন্ডও ব্যয় করতে মন সায় দিচ্ছে না। বুকের ভেতরটা যেন এক অদৃশ্য যন্ত্রণায় ফেটে আসছে। আশরাফ তালুকদারের ফিরেছে, মুখে হাসি ফুটিয়ে ধীরে পায়ে সদর দরজার পার হয়ে বেরিয়ে এলো। পেছন থেকে আন্তাসা আর নওয়াজ চৌধুরী বাড়ি থেকে বের হয়ে এলেন। নির্জানা বাইরে চত্বরে এসে সোজা গিয়ে গাড়ির পেছনের সিটে বসলো। গাড়িটা যখন স্টার্ট নিয়ে ধুলো উড়িয়ে চলতে শুরু করলো, নির্জানা একটিবারের জন্য ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে চাইলো না। ও যদি তখন একটিবারের জন্য ফিরে তাকাতো তবে হয়তো দেখতে পেত তালুকদার বাড়ির সেই নির্দিষ্ট ঘরের বেলকনি রেলিং ধরে একজন উন্মাদ চাতক পাখির মতো অপলক চেয়ে কেবল ওর চলে যাওয়ার পথের দিকেই চেয়ে রয়েছে। গাড়িটা একসময় দৃশ্য একদম অগোচরে তলিয়ে যেতে কলরব রেলিং ছেড়ে হুড়মুড় পায়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। ভেতরে এতক্ষণ চেপে রাখা অগ্নিগিরিটা যেন এক নিমিষেই দাও দাও করে ফেটে পড়লো। উন্মাদের মতো ঘরের ড্রেসিং টেবিলের জিনিসপত্র, বিছানা, চাদর, টেবিল রাখা বই খাতা সবকিছুই টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে এলোমেলো করে দিতে লাগলো। নিজের বুকের ভেতরটা হাহাকারটুকু আড়াল করতে সেই জখম হওয়া হাতটা দিয়ে বার কয়েক সজোরে আঘাত করলো ঘরের শক্ত দেওয়ালে। আঙুলের চামড়া ফেটে তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। ক্লান্ত হয়ে ঘরের এক কোণে হাঁটু গেড়ে বসলো কলরব। দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে একটা মিথ্যে বাক্য আওড়াতে লাগলো, ও আমি ওকে বিন্দুমাত্র ভালোবাসি না। এটা স্প্রে একটা সামরিক মোহ, সামরিক মায়া। আর কয়েকটা দিন গেলেই সবকিছু একদম ঠিক হয়ে যাবে। আমি আমি ওকে কোনোদিনও ভালোবাসি না, ভালোবাসতেই পারি না ওকে। রাতে খাওয়া দাওয়া সবার মোটামুটি শেষ, তবে আশরাফ তালুকদার অবশ্য আজ রাতে ডাইনিং টেবিলে আসেননি খেতে। সারা রাত বাড়ির পরিবেশটা থমথমে। রান্নাঘরের নবনী তখন বেশ মনোযোগ দিয়ে কফি বানাচ্ছিল। ঠিক পাশে মৃত্যু রাতের থালা বাসনগুলো টুং টুং শব্দে পরিষ্কার করেছে। এমন সময় রান্নাঘরের দরজা ঠেলে মৌনিতা ভেতরে ঢুকেই কৌতূহল গলায় বলল, নবনী, তোমার আব্বু আম্মুকে কি অনুষ্ঠানের ব্যাপারে বলে দিয়েছো? ওনারা আসছে তো? নবনী অন্যমনস্ক ছিল। সে চট করে মৌনিতার দিকে তাকালো। মৌনিতা ওই শুকনো মুখ আর চাহনি দেখে সামান্য চমকে উঠে বলল, কি হলো? এমন করে তাকাচ্ছ কেন? যেন কোনো ভূত দেখলে? পরশুই তো ইহান আর ইভানের অনুষ্ঠান, সবকিছু গোছাতে হবে না? নবনী আলতো করে মাথা নেড়ে কফির মগে চামচটা নাড়তে নাড়তে বলল, হ্যাঁ, আমার একটু আগেই ফোন করেছিল, ওনারা আসবেন বলেছে। তোমার মুখটা এমন শুকিয়ে আছে কেন? কি হয়েছে? কই কিছু না তো। মৌনিতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারপাশে দেখে নিজে নিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া কি রাতেও খেতে আসেনি? না, সে দুপুরের পর থেকে আর নিচেও নামেনি। ঘরের দরজা ভেতর থেকে লক করে পড়ে আছে। মৌনিতার কপালে হাত দিয়ে বলল, ছেলেটা চিরকালই একরেখা আর খামখেয়ালি, কিন্তু তাই বলে সবার সামনে একটা জঘন্য কাণ্ড ঘটিয়ে বসবে? আমি সত্যি ভাবতে পারছি না। নির্জানার মতো একটা মেয়ের সাথে এতটা করাও মোটেও ঠিক হয়নি। ভাইয়া আসলে অবুঝ ভাবি, কখন যে হুটহাট এক একটা মারাত্মক কাজ করে বসে সে নিজেও জানে না। ও তো যথেষ্ট বড় হয়েছে, একটা সাজানো সংসার ভেঙে দেওয়া কি এভাবে হুটহাট করে ফেলার মতো কোনো ছেলে খেলা? মৌনিতা একটু তিক্ত হেসে বলল, বাহির থেকে সবসময় আমরা যা দেখি নবনী, ভেতরে কি আসলে তাই ঘটে? আমাদের হয়তো ওরা ঠিকই আছে, কিন্তু ভেতরের খবর উপরওয়ালাই জানে।
তবে আমার মনে হয় সারা জীবন একটা জোর করে চাপিয়ে দেওয়া অসুস্থ যন্ত্রণাদায়ক সম্পর্ক তিলে তিলে মারার চেয়েও একেবারে বিচ্ছিন্ন হওয়া যাওয়াটাই অনেক ভালো। তাছাড়াও নির্জানার প্রতি ভাইয়ার তরফ থেকে কোনো রকম মায়া বা এয়ারফোর্টও আমি আজ অব্দিও দেখতে পেলাম না। ওদের এই আলোচনার মাঝেই হঠাৎ মাহাজা বেশ একরক প্রফুল্ল নিয়ে রান্নাঘরে ঢুকলেন। ওনাকে দেখে মৌনিতা আর নবনী দুজনে চট করে চুপ করে গেলেন, নিজেদের ভেতরে কথাগুলো গিলে নিয়ে পলকে। মাজহা বেশ চটপটে পায়ে এগিয়ে এসে ফোনটা বের করে একটা ছবি ওদের চোখের সামনে ধরে বেশ অনুমদে গলায় বলল, দেখো তো নবনী, মৌনিতা মেয়েটা কেমন দেখতে। আমি আমাদের কায়েবের জন্য মনে মনে পছন্দ করেছি। আমার পুরনো এক বান্ধবীর একমাত্র মেয়ে। কালকেই ওনাকে একবার সপরিবারে আসতে বলেছি আমাদের বাসায়। মৌনিতা আর নবনী দুজনে বেশ আগ্রহ নিয়েই ফোনের স্ক্রিনের দিকেই ঝুঁকে দেখলো। এক নজরে মেয়েটা আসলেই সুন্দর। ঠিক তখনই মিলু ধোয়া একটা গামলা উঁচু করে রাখতে রাখতে একটু উঁকু দিয়ে ছবিটা দেখলো। মুখটা ঝাঁকিয়ে বলল, ও চাচি আম্মা, মেয়েটার রূপ তো ঠিকই আছে, কিন্তু নাকটা কিন্তু একটু বোচা বোচা ঠেকতেছে না। মাজনা এরূপ মন্তব্য তেলে বেগুনে জ্বলে ওঠে কড়া ধমক দিয়ে বলে, তুই একদম চুপ করবি মিতো, ফালতু কথা বলার আর জায়গা পাস না। কোথায় বোচা দেখলি তুই ওর নাক? হ্যাঁ, আমি তো নিজেও সামনাসামনি দেখে এসেছি। এই ছবি তো হয়তো এমন মনে হচ্ছে। মিলু ধমক খেয়ে কাঁচুমাচু মুখ করে বলল, না মানে চাচি আম্মা, আসলে আমাদের কাইয়ে ভাইজান তো ধরতে গেলে এই তালুকদার বাড়ির সব ছেলেদের থেকে বেশি সুন্দর, রাজপুত্র একটা। এখন ওর বইয়ের নাক যদি একটু বোচা হয় তবে বিষয়টা কেমন জানি বেমানান দেখা নাই। আমি তো ওনার ভালোর জন্যই বললাম, আর তুমি শুধু আমাকে ধমকাচ্ছ। মাজহার সে কথায় আর কান দিলেন না। তার চেয়ে চোখ মুখে তখন ছেলের বিয়ে এক অদ্ভুত আনন্দ আর খুশির ঝিলিক। নবনী আর মৌনিতা ওনার কথায় মৃদু ছাই মেলালেন। তিনি যেভাবে এক আকাশ খুশি নিয়ে রান্নাঘরে এসেছিলেন ঠিক ওভাবে আর গটগট করে চলে গেলেন। কফির গরম কাপটা টেটে সাজিয়ে নিয়ে ধীরে পায়ে নিজের শোয়ার ঘরে ঢুকিলেন নবনী। ঘরের ভেতর জোরে ওয়ালেট, নিচে আলোয় জ্বলছে। দিব্য সোফায় বসে নবনী টেবিলের ওপর কফির কাপটা নামিয়ে রেখে ঠিক পাশে এসে বসলো। তারপর বিছানা দিয়ে অবাক চোখে চেয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, দিয়া এত তাড়ি ঘুমিয়ে গেছো নাকি? দিব্য মাথা নাড়ালো, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। কিভাবে? ও তো সচরাচর এত তাড়াতাড়ি ঘুমায় না। বলল, কাঁদছে। নবনী অবাক হয়ে বলল, কাঁদছিল? আপনি আমাকে কেন একবারও ডাকলেন না? কিন্তু ও হুট করে কেন কাঁদছিল? ও তোমাকে কবে যেন বলেছিল ওর মামার আন্টিকে এই বাড়িতে নিয়ে আসতে। তুমি কি তা এনে দিয়েছো? ব্যাস এই নিয়ে ফুপিয়ে ফুপিয়ে খুব রাগ দেখিয়েছে। এখন তো ঘুমিয়েছে, তবে সকালবেলা ঘুম থেকে উঠলে টের পাবে। রাগ ভাঙাতে ভাঙাতে আমার নিজেরই জান শেষ। নবনী আশ্বস্ত হয়ে হালকা হাসলো, আচ্ছা সকাল হোক, আমি সামলে নেব। দিব্য ভ্রু কুঁচকে নাচলো, সত্যি পাবে তো? হুম, আসলে আমি সত্যি ওর আবদারের কথাটা একদম ভুলে গিয়েছিলাম। দিব্য কফির কাপের একটা চুমুক দিয়ে নবনীর দিকে তাকালো, তুমি এত টেনশন কেন নিচ্ছ বলো তো? ব্যাস এমনি, তোমাকে তো বই খাতা নিয়ে বসতেই দেখি না। সামনে তোমার পরীক্ষা, অথচ পড়াশোনার এই হাল। তুমি পরীক্ষাটা ঠিক কিভাবে দেবে এটাই আমার মাথায় ঢুকছে না। নবনীর চোখের মনি দুটো আহত দেখালো। সে দিব্য চওড়া কাঁধের ওপর নিজের মাথাটা আলতো করে ঠেলিয়ে হতাশ গলায় বলল, আমার কেন যেন বিন্দুমাত্র পড়তে ভালো লাগছে না। দিব্য সারো চোখে চেয়ে বলল, তা এই পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য এত জেদ কেন করছিলে শুনি? তাতে কি হয়েছে? পড়ার কথা ভাবতে ভালো লাগে, কিন্তু সত্যি বলছি, বই খুলে বসতে আর পড়তে ভালো লাগে না, ক্লান্তি আসে। আমার তো পড়তে বেশ ভালোই লাগতো। নবনী নাক মুখ কুঁচকে বলল, আপনার মতো তো আর আমি আস্ত একটা রোবট নয়। এই যে কফিটা আপনি খাচ্ছেন, এটাও তো আপনার ভালো লাগে, যাতে মিষ্টি ছিটে ফোঁটাও নেই। অথচ আমার তো এটা একটুও ভালো লাগে না। আমার এখন আইসক্রিম খেতে মন চাচ্ছে। দিব্য নিজের পকেট থেকে ফোনটা বের করে অন করে করলো। স্ক্রিনের সময় দেখে
রাত 10:45। সে কপালটা সামান্য কুঁচকে বিরস গলায় বলল, রাত তো একটু বেশিই মনে হচ্ছে নবনী। এই সময় বাইরে যাওয়া কি ঠিক হবে? কোথায়? কেন? আইসক্রিম খেতে? নবনী অবাক হয়ে বলল, আরে এখনই যেতে হবে কেন? কে বলেছে আপনাকে? আমি তো এমনি এমনি মনে এলো তাই বললাম। এখন যাওয়ার কোনো দরকার নেই। আপনি ওসব কাজের ফাইল বন্ধ করুন তো, এবার ঘুমাতে চলুন। দিব্য ফোনটা পকেটে রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে এক চিলেতে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, চলো একটু ঘুরে আসি। কোথায়? এই রাতে শুনশান রাস্তায়? পাগল হয়েছেন আপনি? এই মাঝরাতে কেউ বাইরে যায়? আরে অতটাও রাত হয়নি। চলুন তো ম্যাডাম। ল্যাপটপে সব কাজ শেষ করে সর্বোত্তম বিছানায় গায়ে এলিয়ে ফোনটা হাতে নিয়েছে কায়েব। সারাদিনের ধকল শেষে শরীরটা তখন এক টুকরো বিশ্রামের খোঁজে ব্যাকুল। ঠিক তখনই ওর ফোনের স্ক্রিনে জ্বলে উঠল একটা অচেনা আইডি থেকে একটা অদ্ভুত মেসেজ ভেসে এলো। এটা কি পুলিশ স্টেশন? কায়েব অবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। ওর নিজের আইডিটা প্রফেশনাল হওয়া চেনা অচেনা অনেকেই ফ্রেন্ড লিস্ট যুক্তি আছে, কিন্তু এই আইডিটা না দেখে ওর কপাল কুঁচকে একাকার হয়ে গেল। আইডির নাম লেখা উড়ন্ত পাখি, ঝুলন্ত লেজ। সে বার কয়েক চোখের পলক ফেলে নামটা পুনরায় পড়ল। আশ্চর্য, এমন অদ্ভুত আর রহস্য কোনো নামও যে মানুষের ফেসবুকের আইডি হতে পারে তা ওর দূরতম ভাবতেও ছিল না। তবে প্রোফাইল পিকচারে একটা মেয়ের হাত দেখা যাচ্ছে, যা দেখে বোঝা যায় উপরে কোনো রমণী আছে। কেন যেন এই মাঝরাতে হুট করে কাইয়েফের মনে একটু দুষ্টুমি বুদ্ধ চাপলো। সে রিপ্লাই টাইপ করলো যে, আমি থানার ওসি বলছি। ওপাশ থেকে পরবর্তী উত্তরটা আসতে কিছুটা সময় লাগলো। মেয়েটি বোধহয় অনলাইনে চলে গেছে ভেবে কাইয়েফ যেই না ফোনটা লক করে পাশে রাখতে যাবে, অমনি স্ক্রিনে টুং করে আবার আর একটা ভেসে এলো, কেমন ওসি আপনি? হ্যাঁ, সরকারি লোকেদের তো সবসময় অন ডিউটি থাকতে হয়, সেটা কি জানেন না? জনগণের সেবায় 24 ঘন্টা নিযুক্ত থাকতে হয়। গায়ে পড়েই তেরামি মার্কা কথা দেখে একটু হেসে লিখলো, এতক্ষণ একটু ছুটিতে ছিলাম। তাই হে দেশের জনগণ, বলুন আপনার এই ওসির কাছে কি সাহায্য চাই? আমি মস্ত বড় একটা সমস্যায় পড়েছি স্যার। কি সমস্যা আপনার? আমার মূল্যবান একটা জিনিস চুরি হয়েছে, মানে হারিয়ে গেছে বোধহয়। কায়েব ওর চুরির কথা শুনে টাইপ করলো, তার নদীর নালায় যা পুকুরে হারালে কি আমি ওসব খুঁজতে পাবো না? আমি তো ওই ডুবুরি নয়, ডুবুরি না হয়, তবে চোর ডাকাত ধরার কি আপনার কাজ না? ওসি সাহেব জি অবশ্যই। তা ঠিক কি চুরি হয়েছে আপনার, যার জন্য এই মাঝরাতে ওসির দ্বারস্থ হতে হলো? ওপাশ থেকে স্প্রে একটা শব্দ উত্তর এলো, মন। কায়েব থমথম খেয়ে লিখলো, কি? আমার মন চুরি গেছে স্যার? আপনি কি পারবেন না আমার ওই চোরটাকে ধরে আমার মনটা খুঁজে দিতে? এমন অদ্ভুত কথাবার্তা দেখে কাইয়েফের ফাজলামির মুড এক নিমিষেই উবড়ে গেল। সে কপাল কুঁচকে লিখলো, এত রাতে ফাজলামি করার জায়গা পান না। সাপ সাপ বলুন, আপনার আসল নাম কি? নাম দিয়ে কি হবে? আমি তো আর আপনাকে বিয়ে করব না। তাহলে এত রাতে এভাবে ফ্লার্ট করছেন কেন? আল্লাহ, আমি ফ্লার্ট করব আপনার সাথে? সিরিয়াসলি? ফ্লার্ট না তো কি? তা আপনি পুরুষ নাকি মহিলা? অন্তত একটু তো বলবেন নাকি? উত্তর হলো, আমি একটা এলিয়েন্ট। আচ্ছা, তা হে পরম পূর্ণনি এলিয়েন্ট, আপনার ওই অমূল্য মনটা ঠিক কিভাবে চুরি হলো? সেই ট্রাফিক গল্পটা একটু শুনি। আজ বিকেলে পার্কে ওকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তারপর ওকে একা একা খেতে দিয়ে আমি মনের সুখে ফুচকা খেতে গেলেছিলাম। এসে দেখি সেখানে নেই। তারপর কত খুঁজলাম, কোথাও পেলাম না ওরে। ও আমার খুব প্রিয়। ওর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। তবে লোক মুখে শুনেছি কায়েব নামের একজন খ্যাপাটে ছেলে নাকি তখন সেখানে উপস্থিত ছিল। তিনি নাকি আমার মনটাকে নিজের পকেটে পুরেছে, এক প্রকার চুরি করেছে। কায়েব নিজের নাম দেখে স্ক্রিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ওর কপাল কুঁচকে একাকার হয়ে গেল। চটপট টাইপ করলো, আপনার কোথাও মস্ত বড় ভুল হচ্ছে ম্যাডাম। আমি কোনো চোর নই। আমি অন্তত ভদ্র আর সম্ভ্রান্ত ঘরের ছেলে। কারো মন চুরি করার মতো
প্রশ্নই ওঠে না আমার দ্বারা। ভালো করে নিজের ঘরটা খুঁজে দেখুন না ওসি সাহেব। মনে হয়তো আপনার ঘরে কোথাও লুকিয়ে আছে। গায়ের রংটাও একদম ধবধবে সাদা। শুধু ওর মাথায় কাছটায় সামান্য একটুখানি কালচে রঙের ছোপ আছে। দেখতে বড্ড মায়াবী আর সুন্দরও। মনে আবার এক অদ্ভুত ডিজাইনার কালারও হয় নাকি। ওপাশ থেকে উত্তর এলো, মন তো আমার বিড়ালের নাম। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।